আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। না বোঝার কি আছে ম্যাম, সহজ বাংলায় ও হচ্ছে আমার বউ। এই একমাত্র বউ ছাড়া আপাতত আমার আর পরিবার বলতে কেউ নেই। শোভনের এমন সহজ সাবলীল স্বীকারোক্তিতে জ্যোতির ভেতরে নতুন এক অনুভূতির সঞ্চার হলো। এদিকে তনিমার মস্তিষ্কে যেন ফাঁকা হয়ে গেল। যাকে নিয়ে এত স্বপ্ন ভাবনা, সে কিনা এখন সে নিজের স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। তনিমা চমকায়িত কণ্ঠে বলল, আপনি বিবাহিত শোভন? এবারও খুব সহজভাবে উত্তর দিল শোভন। হ্যাঁ। সাজেদ তার স্ত্রী অন্নাকে নিয়ে অনেকক্ষণ আগে চলে এসেছে। দূর থেকে শোভন আর জ্যোতিকে দেখে এগিয়ে এলো তাদের দিকে। কাছাকাছি আসতেই তাদের কথোপকথন শুনতে পেল। সাজেদ অন্নাকে কিছু একটা ইশারা করতেই অন্না এগিয়ে এসে জ্যোতির হাত ধরে বলল, উফ, অবশেষে তুমি এলে। কতদিন ধরে তোমার সঙ্গে পরিচিত হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এবার আমার ইচ্ছে পূরণ হলো। চলো ওইদিকে যাই। জ্যোতি শোভনের দিকে তাকালো। শোভন ইশারায় অনুমতি দিতেই জ্যোতি অন্নার সঙ্গে অন্যদিকে চলে গেল। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে তাতে খেয়াল নেই তনিমার। শোভনের উদ্দেশ্যে বলল, কবে বিয়ে করেছেন? কই, আমি তো জানলাম না। এ আর নতুন কি, বিয়ে করেছি প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে। আমি যে বিবাহিত অফিসে সবাই তো জানে, সাবেক বসও জানতেন। অথচ আমি শুধু জানলাম না। সাজেদ হেসে বলল, সমস্যা নেই ম্যাম, এতদিন জানতেন না, আজ তো জানলেন। শোভন সময় করে না হয় একদিন আপনাকে ট্রিট দিয়ে দেবে। প্রতিক্রিয়া করল না তনিমা। শোভন বলল, এই বিষয়ে এখন কেন কথা হচ্ছে বুঝতে পারছি না। আজ তো আপনার জন্মদিন, এই আয়োজনও আপনার জন্যই। সেখানে আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তনিমা জোরপূর্বক হাসল, বলল, তা ঠিকই বলেছেন আপনি। আপনাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলাটা উচিত হচ্ছে না আমার। আচ্ছা, এনজয় করুন পার্টি। কথাটা বলে স্থানটি ত্যাগ করল তনিমা। কান্না আসছে খুব। সবকিছু দলা পাকিয়ে যাচ্ছে ভেতরে, দম বন্ধ হয়ে আসছে। ইচ্ছে করছে সবকিছু ভেঙে ফেলতে। এমন একটা পরিস্থিতিতে যে পড়তে হবে জীবনেও ভাবতে পারেনি তনিমা। অনেক কষ্টে নিজেকে সামলে নিল। চাপা কষ্ট মনের ভেতরে ধারণ করেই মোম নিভিয়ে কেক কাটল। বলতে গেলে অফিসের সব কর্মচারীরাই আজ তনিমার জন্মদিনে উপস্থিত হয়েছে। অন্যার সঙ্গে কথা বলে জ্যোতি বুঝতে পারল মেয়েটা প্রচুর কথা বলে। অনুষ্ঠান শেষে সকলের থেকে বিদায় নিয়ে জ্যোতিকে নিয়ে বাড়িতে ফিরল শোভন। ঘরে এসে বিছানায় বসে পড়ল তনিমা। চোখ দিয়ে প্রবল ধারায় বর্ষণ হচ্ছে। হাঁটু মুড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সে। তনিমার মা এলেন ঘরে। মেয়েকে কাঁদতে দেখে বিচলিত কণ্ঠে শুধালেন। মাকে পেয়ে জড়িয়ে ধরল তনিমা। কান্নাজড়িত কণ্ঠে বলল, মা, আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি যে ভুল মানুষকে ভালোবেসে ফেলেছি মা। যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখলাম, আজ জানতে পারলাম সে নাকি বিবাহিত। কেন আমার সঙ্গে এমনটা হলো মা? তনিমার মা চমকে উঠলেন, বললেন, হ্যাঁ মা, 1 বছর আগেই বিয়ে করে নিয়েছেন উনি, যখন কিনা আমাদের পরিচয়টাও হয়নি। দীর্ঘশ্বাস ফেললেন তনিমার মা। যে করেই হোক এখন মেয়েকে সামলানোর দরকার। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন। তনিমা প্রত্যুত্তরে হুঁ বলল। কিন্তু চাইলেই কি সঙ্গে সঙ্গে নিজের মনোভাব ভালোবাসা বদলানো যায়? কাল যখন আবারও সেই মানুষটির সামনাসামনি হবে, তখন কি ভুলে থাকতে পারবে সব? বাহিরের পোশাক বদলে সবে বিছানায় বসল জ্যোতি। শরীর ক্লান্ত লাগছে। হাত পা ছড়িয়ে ছিটিয়ে রেখে বসে আছে। শোভন তার দিকে তাকালো। কিছুক্ষণ পর্যবেক্ষণ করে শুধালো, খুব ক্লান্ত লাগছে? গাড়িতে করে এতটুকু পথ যেতে আসতেই ক্লান্ত হয়ে গেলে? অথচ কিছুদিন আগে ফুল গাছ আনার জন্য হেঁটে হেঁটে কতটা পথ গেলে, কিন্তু ক্লান্ত হলে না। আবার বাড়িতে এসেও বিশ্রাম নেওয়ার প্রয়োজন মনে করলে না। বাহ! থতমত খেয়ে গেল জ্যোতি। সোজা হয়ে বসল। লজ্জাও পেল খানিকটা। স্ত্রীর দিকে মুখ করে বসল শোভন। বলল, কথায় কথায় এত লজ্জা পাও কেন তুমি? বিরক্ত হলো জ্যোতি। লজ্জা কেন পাই তা কি ও জানে নাকি? এ আবার কেমন ধারার প্রশ্ন? বালিশ ঠিক করে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। চোখ বুজে বলল, কথায় কথায় কেন? আপনাকে দেখলেই আমার লজ্জা করে। ঘুমন এবার। ভীষণ আশ্চর্য হলো শোভন। বলল, আমাকে দেখলেই লজ্জা পাও মানে? আমি তো এখনো তোমার সঙ্গে তেমন কিছুই করলাম না।
কি করেননি? উত্তর দিল না শোভন। মুখ ফসকে কি থেকে কি বলে ফেলেছে ভেবে নিজেই লজ্জা পেয়ে শুয়ে পড়ল। আজ আর তনিমা অফিসে এলো না। কয়েকদিনের জন্য ছুটি নিয়েছে। তার জায়গায় অন্য একজন এসেছে। তনিমার অবর্তমানে কয়েকদিন নাকি তিনিই তনিমার চেয়ারে বসবেন। এবারের বসটি পুরুষ। সাজেদ শোভনের উদ্দেশ্যে ফিসফিস করে বলল, ব্যাপারটা বুঝলি শোভন? কিসের আবার ব্যাপার? গতকাল যেই ম্যাম জেনেছে তুই বিবাহিত, সেই থেকেই ওনার আচরণ বদলে গেল। আবার আজ অফিসেও আসেনি। মনে হয় খুব দুঃখ পেয়েছেন। অন্য কোনো কারণও থাকতে পারে। অযথা কারো সম্পর্কে এসব বলা উচিত নয়। দোষ শালা, তোকে এসব বলে মজা নেই। দুজনেই কাজে মনোনিবেশ করল। অফিস ছুটি হয়েছে রাত 8:30টায়। অফিস শেষে বাড়ি ফিরছেন শোভন। জ্যোতি হাস্যোজ্জ্বল মুখে তার সামনে এসে দাঁড়ালো। শোভন ভ্রুজোড়া ঈষৎ কুঁচকে জিজ্ঞেস করল, এভাবে তাকিয়ে আছো কেন? ছুটি নিয়েছেন অফিস থেকে? ট্রেনে টিকিট কেটেছেন? টিকিট কেন কাটবো? হাসি উবে গেল জ্যোতির মুখ থেকে। বলল, কেন, কাল না আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল? ও, মনে ছিল না। খুব রাগ হলো জ্যোতির। রাগ মিশ্রিত কণ্ঠেই বলল, আমার কোনো কিছুই তো আপনার মনে থাকে না। আমার কোনো গুরুত্বই নেই আপনার কাছে। আমি কি ঘুরতে যাব বলেছিলাম? শুধুমাত্র বলেছিলাম মাকে দেখেই চলে আসব। তাতেও আপনার বাধা। থাকুন আপনি আপনার ভ্রমণ নিয়ে, আর কিচ্ছু বলবো না আমি আপনাকে। চমকে গেল শোভন। বলল, বাহ, খুব দারুণ ঝগড়া করতে পারো তো তুমি। আমি তো এতদিন ভেবেছিলাম ভয় আর লজ্জা পাওয়া ছাড়া তুমি কিছুই পারো না। চরম মেজাজ খারাপ হয়ে গেল জ্যোতির। নীরবে স্থান ত্যাগ করলো। শোভন মুচকি হেসে ব্যাগ থেকে টিকিট বের করে জ্যোতির কাছে গেল। জ্যোতির সেদিন বলার পরই অনলাইনে টিকিট কেটে নিয়েছিল শোভন। জ্যোতির সামনে টিকিট দুটি ধরে বলল, আমার কি তোমার মতো অত ভুলে যাওয়ার রোগ আছে নাকি? জ্যোতির চমকায়িত দৃষ্টিতে শোভনের দিকে তাকালো। বলল, তাহলে আপনি যে বললেন? মজা করেছি, কিন্তু তুমি তো দেখছি সত্যিই ভেবে নিলে। চুপ রইল জ্যোতি। এমনিতেই কিছুদিন ধরে মাকে দেখতে ইচ্ছে করছে। তার উপর শোভনের এমন একটি উত্তরে রাগ বেড়ে গিয়েছিল মুহূর্তেই। শোভন বলল, সকাল সকাল তৈরি হয়ে থেকো, বের হতে হবে তো। এখনই জামা কাপড় গোছগাছ করতে বসে পড়ল জ্যোতি। শোভন এবং তার কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে নিল। ভাবতেই মন খুশি হয়ে উঠল, কাল সে তার মাকে দেখতে পাবে। কতদিন পর জড়িয়ে ধরতে পারবে মাকে। মা ভাবি তাকে দেখলে হয়তো খুব অবাক হবেন ভেবেই মুচকি হাসল জ্যোতি। গোছগাছ শেষে শোভনের পাশ ঘেঁষে শুয়ে পড়ল। রোজকার মতো নামাজ শেষ করে বারান্দায় বসে প্রভাতের আবহাওয়া উপভোগ করে রান্না করতে গেল জ্যোতি। শোভন রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে আছে, দৃষ্টি স্ত্রীর দিকে। জ্যোতি হাতের কাজ করতে করতেই প্রশ্ন করল, এভাবে তাকিয়ে আছেন কেন? শোভন উত্তর দিল না। জ্যোতি বিরক্তিকর সুর তুলে বলল, কি হলো? চোখ আছে তাই তাকিয়ে আছি। তাই বলে আমার দিকে? তুমি জানলে কিভাবে আমি তোমার দিকে তাকিয়ে আছি? তার মানে তুমিও? আমার কি পেছনেও চোখ আছে যে আমি আপনাকে দেখতে পারবো? শোভন পেছন থেকে জ্যোতির সামনে এসে দাঁড়ালো। হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, তা আগে বলা উচিত ছিল। নাও এখন দেখো। দীর্ঘশ্বাস ফেলে রুটি বেলছে জ্যোতি। মাঝে মধ্যে শোভনের সঙ্গে কথা বলতে বেশ জড়তা কাজ করে তার। আবার কখনো খুব লজ্জা লাগে সামনাসামনি কথা বলতে। হুট করে কেন যে এমন হয় ভেবে পায় না জ্যোতি। রান্না শেষে দুজনে খেয়ে নিল। জ্যোতি তৈরি হয়ে এলো। শোভনও তৈরি হয়ে গেছে জ্যোতির আগেই। দরজা লক করে বের হলো তারা। স্টেশনে আগে আগেই চলে এসেছে। নিজেদের সিটে গিয়ে বসে আছে তারা। ট্রেন ছাড়তে এখনো 10 মিনিট বাকি। বাহিরে কড়া রোদ। খুব গরম লাগছে জ্যোতির। গালে হাত রেখে বাহিরে দেখতে ব্যস্ত সে। শোভন পাশ থেকে জিজ্ঞেস করলো, খুব গরম লাগছে? খবরের কাগজ কিনে আনলো শোভন। তা দিয়ে বাতাস করতে লাগলো স্ত্রীকে। শোভনের এমন কাণ্ডে আশ্চর্য হলো জ্যোতি। বলল, বাতাস করতে হবে না। বললেই হলো? বাতাস না করলে তো আরো গরম লাগবে। ট্রেনটা ছাড়ুক, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। আপনি কাগজটা আমার হাতে দিন, আমি বাতাস করি। কেন? আমি কি ঠিকভাবে বাতাস করতে পারছি না? তা বলিনি। তাহলে? জ্যোতি থেমে গেল। দৃষ্টি আবারও জানালার বাইরে স্থির করলো। কিছুক্ষণ বাদে ট্রেন ছেড়ে দিল। দীর্ঘ সময় জার্নি করে অবশেষে গন্তব্যে পৌঁছালো তারা। স্টেশন থেকে একটা অটো অথবা রিক্সা নিলেই জ্যোতিদের বাড়িতে পৌঁছানো যাবে। শ্বশুর বাড়িতে এই নিয়ে শোভনের দ্বিতীয়বারের মতো যাওয়া। প্রথমবার যখন এই বাড়িতে এসেছিল তখন নতুন জামাই সাজে এসেছিল জ্যোতিকে বিয়ে করার জন্য।
তারপর একবারও এমুখী হয়নি সে। আনোয়ারা বেগম অনেকবার বলেছিলেন, সঙ্গে জাহিদও বেশ কয়েকবার ফোনে আসতে বলেছিল, কিন্তু শোভন কাজের বিভিন্ন বাহানা দিয়ে তা এড়িয়ে গেছে, তাই আশাও হয়ে ওঠেনি। দোকান থেকে মিষ্টি আর বাচ্চাদের জন্য কিছু জাঙ্ক ফুড কিনে জ্যোতিকে নিয়ে একটা অটোতে উঠে পড়ল শোভন। বাড়ির উঠোনে ননদকে দেখে চমকে গেল শম্পা। মিহাদ দৌড়ে এসে জ্যোতিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে চেঁচিয়ে বলল, মামা